সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ যে এমসি গুলা বোর্ডে আসছে সেই এমসি গুলা করবো। এই প্রশ্নগুলাই প্লাস এই প্রশ্নের ভিতরে কিভাবে প্রশ্ন হতে পারে, হুবহু এই প্রশ্ন না থাকলেও এর আঙ্গিকেই তো প্রশ্নগুলো আসবে, কিভাবে আমরা এ থেকে আমরা কমন পেতে পারি, ঠিক আছে? সেগুলো আজকে তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? সবাই লাইভে যুক্ত হয়ে ক্লাসটা কি করে দাও, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আজকে বাংলা প্রথম পত্রে ঢাকা বোর্ডের 2024-এর সব প্রশ্নগুলো আমরা সমাধান করব, ঠিক আছে? এবং ব্যাখ্যা সহ সবাই ক্লাসে যুক্ত হয়ে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। যাদের তোমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা সবাই কি করে দাও, শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই সবাই কেমন আছো তোমরা? সবাই পড়াশোনা কেমন চলতেছে জানাও। তোমরা সবাই পড়াশোনা কেমন চলতেছে এটাও জানাও, ঠিক আছে? পড়াশোনা কেমন চলতেছে জানাও। এই তো, কেমন আছো তোমরা সবাই একটু জানাও। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, বলছি এখন থেকে টেস্ট ম্যাচ আউট, কিক আউট, এখন থেকে টি-20 ম্যাচ খেলা হবে, টি-20 ম্যাচ, ঠিক আছে? টি-20 ম্যাচ খেলা হবে এখন থেকে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তোমরা যদি বলো যে হ্যাঁ আমরা ক্লাসে যুক্ত হয়ে শেয়ার দিয়ে দিব, তাহলে আমারও কনসেন্ট্রেশন এই ক্লাসের বাইরে যায় না, তোমারও ক্লাসের বাইরে কনসেন্ট্রেশন যাবে না। ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে, লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা কি করবা তোমরা সাথে সাথে আমার লাইভটা কি করে দিবা, শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই শেয়ার করে দিবা। আমি আজকে 100 শেয়ার চাচ্ছি। কত? 100 শেয়ার চাচ্ছি, 100 শেয়ার চাচ্ছি, 100 শেয়ার চাচ্ছি। এই তো, আচ্ছা আমরা এখন ক্লাসে যুক্ত হয়ে যাই। দেখো, আমাদের প্রথমে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? তোমরা এটা কমেন্ট করো, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, ঠিক আছে? এবং কিসের জন্য, কোন সাহিত্যের জন্য সেটাও তুমি বলে দাও, ঠিক আছে? কোন সাহিত্যের জন্য সেটা সহ কমেন্ট করো। একে সাল প্লাস কোন সাহিত্যের জন্য, কোন কাব্যগ্রন্থের জন্য সেটাও বলে দাও। সবাই সবাই কমেন্ট করো। এটা তোমরা জানো, তারপর আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, ঠিক আছে? যারা না জানেন বা এখনো পর্যন্ত কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন এবং কত সালে পেয়েছেন, এটা এখন যারা জানো না তাদের জন্য প্লাস এটা উপকার আসবে। সবাই কমেন্ট করো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1903 সালে, 1913 সালে, 1923 খ্রিস্টাব্দে, সরি সব খ্রিস্টাব্দে দেওয়া আছে, 1933 খ্রিস্টাব্দে। সবাই সবাই ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছে সবার সালাম উত্তর জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাদের সকলের দোয়ায়, মা বাবা আত্মীয় স্বজন তোমাদের সকলের দোয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা সুস্থ রাখছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তো, অনেকে অনেকে কমেন্ট করছো, আমি চাই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, আমি চাই সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করতে সমস্যা কি? সবাই লাইভে যুক্ত হয়ে যাও, শেয়ার করে দাও লাইভটা। এই তো, আচ্ছা, এটা আমরা জানি 1913 সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি কি নোবেল পুরস্কার পান। তারপরে কমল বন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন? এই তোমরা সবাই একটু একটু মনোযোগ দাও। বাবার্থে, মূল অর্থে, প্রতীকী অর্থে, ব্যঞ্জন অর্থে। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আমি ক্লাসে পড়াইছিলাম, একটু চিন্তা করো আমার কলেজের ভাই বোনেরা। কমল বন মানে এটা অর্থ হচ্ছে কি পদ্মবন, কিন্তু কবি কি অর্থে, মানে কি অর্থে সেটা বলি, যেটাই আমি উত্তর এখন বলবো না, তোমরা কমেন্টে জানাও যে এই অর্থে কবি কি মানবিকতা এবং কল্যাণের মাধ্যমে যেন পৃথিবী সুন্দর করে সাজাইতে পারে, ঠিক আছে? সেই জন্য এই কমল বনকে সেই অর্থে তিনি কি ব্যবহার করেছেন, মানবিকতাকে। আচ্ছা দেখি কে কে পারো। এই তোমাদের সবাইকে বলতেছি, তোমরা খ এ বি এটা কি কয় নাম্বার রেজাল্ট করতেছ, উত্তর দিতেছ? আমি তো কিছুই বুঝতেছি না ভাইরা। তোমরা কি করবা? তোমরা কমেন্ট করবা 2 এ বি সি ডি, এভাবে 2 নাম্বার দিয়ে লিখবা, 2 এ বি সি এভাবে, ঠিক আছে? সবাই শেয়ার করে দাও। আমার কলেজের ভাই বোনেরা, অনেক সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে, অনেক বেশি উপকৃত হবা। সবাই কি ক্লাসে যুক্ত হয়ে প্রথমে কি করবা, শেয়ার করে দাও। তারপরে
কোনো রকম চিন্তা ছাড়া শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। প্রথমে তুমি কাজটা করে নাও, তারপরে আর তোমার কোনো কাজ আর দায়িত্ব নাই। আচ্ছা, এরপরে দেখো, এটা হচ্ছে আমাদের প্রতীকী অর্থে। অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো, মূল অর্থে না। মাহফুজ আক্তার মূল অর্থে না, সঠিক অ্যান্সার দিয়েছে সাকিব খান। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস সে সঠিক অ্যান্সার করেছে। তারপরে সাকিব খান সঠিক অ্যান্সার করেছে। এই তো অনেকে সঠিক অ্যান্সার করেছো তোমরা। গুড গুড, মাশাআল্লাহ। এই মুহূর্তে তোমাদের থেকে এটাই আশা করব যে প্রশ্ন দেখার মানে সাথে সাথে প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা পারবা। তাড়াতাড়ি কমেন্ট করে দিবা। তারপরে খাজানজি বলতে কোন ব্যক্তিকে বোঝায় বলো। চলে যাও আমাদের সাহিত্য আমাদের যে কি আছে চারুপাঠ আমরা বলতাম, ঠিক আছে, আমাদের যে উপন্যাস এবং নাটক আছে ওই জায়গা থেকে আসছে। বলো এটা কোন জায়গা থেকে আসছে? উপন্যাস থেকে আসছে, নাটক থেকে আসছে। খাজানজি বলতে কোন ব্যক্তিকে বোঝাইতো? সেনাপতিকে, নবাবকে, কোষাধ্যক্ষকে, গুপ্তচরকে? বলো। সিরাজউদ্দৌলা নাটকের, ঠিক আছে, সিরাজউদ্দৌলা নাটক থেকে আসছে এটা। খাজানজি বলতে কোন ব্যক্তি বোঝায়? আবারও সবাই খালি সি এ বি, এটা কোন উত্তর? আমি কয় নাম্বারের এটা ভেবে নিব? তুমি কমেন্ট করবা 3 এ বি সি ডি এইভাবে, ঠিক আছে, 3 নাম্বার এ বি সি এইভাবে 3 নাম্বারটা বলে নিবা। সবাই কমেন্ট করো সবাই। এটা আমরা জানি আমাদের যে একজন কি ছিল, চরিত্র ছিল কোষাধ্যক্ষ। এই কোষাধ্যক্ষকে কি বুঝাইতো, কি বলতো? খাজানজি। এই কোষাধ্যক্ষ কি বলতো? খাজানজি। খাজানজি বলতে কোষাধ্যক্ষকে বুঝিয়েছিল আমাদের সিরাজউদ্দৌলা নাটকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসি আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা অনেকজন লাইভে যুক্ত আছি তোমাদের জন্য টেস্ট ম্যাচকে কিক আউট করে টি-20 ম্যাচ খেলার জন্য। কি খেলার জন্য? টি-20 ম্যাচ খেলার জন্য। কাদের সাথে খেলবো? যারা সেরা, যারা টপার ব্যাচে 2025 ব্যাচ, ঠিক আছে, 26 ব্যাচের আছে, তারাও তোমরা চাইলে পরীক্ষা দিতে পারো। মডেল টেস্ট দিয়ে তোমার নিজের প্রস্তুতিটাকে অনেক বেশি আগায় নিতে পারো, অ্যাডভান্স লেভেলে নিতে পারো। তো টপার ব্যাচে 2025-এ আমরা নির্ধারণ করেছি স্টুডেন্ট বান্ধব শুধু মাত্র 25 টাকায়, শুধুমাত্র কত টাকা? 25 টাকায় তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিকের সকল বিষয়ের উপরে বোর্ড স্ট্যান্ডার্ড মানের গবেষণা করে যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন, তোমরা যেই বোর্ডেই হোক, কিভাবে আমাদের প্রশ্নগুলো করবে এগুলো সব আমরা এখন বোঝাচ্ছি তোমাদের জন্য। আমরা রাতের পর রাত আমরা কষ্ট করে যাচ্ছি, তোমাদেরকে ফ্রি ক্লাস দিতেছি, পরীক্ষা নিতেছি, ঠিক আছে। তোমরা এই মাত্র 25 টাকায় আমাদের এই মডেল টেস্টে ভর্তি হয়ে যাও ভাইয়ারা, ঠিক আছে। 8 জুন থেকে আমাদের ক্লাস শুরু হবে। এই নাম্বারে বিকাশে, এই নগদ বিকাশ বা নগদ নাম্বারে তোমরা কি করবা? সেন্ড মানি করে একটা ফোন দিবা যে ভাই আমি এই নাম্বার থেকে কল করেছি, আমাকে এনরোল করে দাও। তারপর একটা গোপন সিক্রেট একটা গ্রুপে অ্যাড করে নিবে। এরপরে আসো, ব্যাটারি লো বলতেছে, স্লাইড চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, একটু 1 মিনিট, আমাদের ইয়েতে পিসিতে একটু ইয়ে হয়েছে। তোমাদের কাছ থেকে 1 মিনিট একটু দূরে আসছি, ঠিক আছে। এখন এই তো তোমরা একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, ঠিক আছে, এখন ইনশাল্লাহ হবে না আশা করি। আমাদের ল্যাপটপের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, ঠিক আছে। আগে যে স্যার ক্লাস নিয়েছে সে হয়তো ভুলে গেছিল যে ল্যাপটপের কি চার্জ দেওয়া লাগবে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা শুরু করে দিচ্ছি এখন। দেখো আমাদের যে 3 নম্বর প্রশ্নটা আছে, এটা বলছে যে ব্রিটিশ সিংহর ভয়ে, দেখো দেখো ব্রিটিশ সিংহ কার কথা তোমরা এটা বলবা। ভয়ে লেজ গুটিয়ে নিলেন, মানে এর মধ্যে দিয়ে আমরা অনুধাবন করতে পারি বড় লজ্জার কথা। এটা কে বলেছিল? উর্মিচাঁদ। এটা তোমাদের কি আসবে? ক নম্বর প্রশ্ন আসবে। শুধু এটাও আসবে যে এই উক্তিটি কার? ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এর মধ্যে দিয়ে আমরা অনুধাবন করতে পারি বড় লজ্জার কথা। এই উক্তিটি কার? উর্মিচাঁদের। এই উক্তিটি কার? উর্মিচাঁদের। এটা একটা প্রশ্ন হতে পারে। তারপর বলছে এই সংলাপে কি প্রকাশ পাইছে? দেখো, সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে, ইংরেজরা বীরু, ইংরেজরা কাপুরুষ। বলো, সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে। এই কথাটা ব্যঙ্গ অর্থে কি কথা, কি অর্থে?
ইগনোর করে ব্যঙ্গ অর্থে তিনি বলেছিলেন। তাহলে সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে, এটা তো ব্যঙ্গ করে হয় না। তাহলে আমাদের এই নাম্বার হচ্ছে না, এই নাম্বার 1 নাম্বার হচ্ছে না। তাহলে রোমান সংখ্যা আমার 2 ও 3 হচ্ছে, 2 ও 3, 2 ও 3 কি ইংরেজদের বীরু, ইংরেজরা কাপুরুষ, ইংরেজরা বীরু, ইংরেজরা কাপুরুষ, 2 ও 3। এটা অনেকেই পারতেছো। 4 সি, 4 সি 1 2 3, এই কথা যে দেখো লেজ গুটিয়ে চলে গেছে, যে বলেছো 4 সি মাহফুজা বলছে ইংরেজরা লেজ গুটিয়ে চলে গেছে, এর মাধ্যমে কি ইংরেজদের সাহস শক্তি পথ প্রকাশ পাইছে? নো, নেভার, এটা হবে না। সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে, এটা উর্মিচাঁদ বুঝায় নাই, এর মাধ্যমে ব্যঙ্গ করে লেজ গুটিয়ে ইংরেজরা চলে গেছে, ঠিক আছে? তারা সিংহ থাকা সত্ত্বেও এর মাধ্যমে কি পাইছে? ইংরেজদের কাপুরুষতা, ইংরেজদের বীরু। আচ্ছা, এরপরে আসো 5 নাম্বার উদ্দীপকটি পরে আমরা 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর করব। আচ্ছা দেখো আমরা পড়ি, সবাই তোমরা শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আমি তোমাদের কাছে বারবার বলছি কলেজের ভাই বোনেরা, আমরা শুধু এই শেয়ার এবং লাইক কমেন্টের বিনিময়ে তোমাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। উদ্দীপকে দেখো আছে, প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় একজাক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠত, এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। কার কথা মনে পড়ছে বলতো? আমাদের লাল সালু উপন্যাসে কার কথা মনে পড়ছে বলতো একটু? উদ্দীপকে হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসে মজিদের, এই যে দেখো এটাও তো মানে হতে পারতো উদ্দীপকে হোসেন মিয়ার সাথে লাল সালু উপন্যাসে কোন চরিত্রের মিল পাওয়া যায়, এটা একটা প্রশ্ন করতে পারবো যদি সহজ প্রশ্ন হয়। তাহলে কি আমাদের পীর মজিদের সাথে। এরপর প্রশ্ন করছে উদ্দীপকে হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসে মজিদের উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? এই যে আবেগী বাঙালি নয় কথাটা অবশ্যই দেখবা, প্রযোজ্য আর প্রযোজ্য নয় মুহূর্তেই তুমি ভুলটা দাগিয়ে আসতে পারো। অনেক বি কেয়ারফুলি তোমরা এগুলো দাগাবা। দেখো লুবি, সরলতা, আগন্তুক, ধার্মিক, কোনটি প্রযোজ্য নয়? লুবি তো দুজনই ছিল, দুজনে আগন্তুক, দুজনে কি ধর্মকে পুঁজি করে ধর্মীয় ব্যবসা করে ধার্মিক সেজেছে। তাহলে প্রযোজ্য নয় কি? সরলতা। প্রযোজ্য নয় কি? সরলতা। প্রযোজ্য নয় কোনটা? সরলতা। গুড গুড। তারপর এই তো তোমরা অনেকেই পারতেছো, সঠিক অ্যান্সার দিয়েছো অনেকেই, ঠিক আছে? তোমাদের এখন অ্যাডভান্স লেভেলে তোমাদের কি হওয়া উচিত? তোমাদের প্রস্তুতিটা অ্যাডভান্স লেভেলে হওয়া উচিত। দেখো তারপর বলছে লাল সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও কি বাগ্যান্বেষী, সচ্ছল, সফল। বলো বাগ্যান্বেষী, সচ্ছল, সফল। 1 ও 2, বি 1 ও 3, সি 2 ও 3, ডি 1 2 ও 3। দেখি তোমরা একটু পারো কিনা। তোমরা একটু সবাই একটু এটা কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। লাল সালু উপন্যাসের মতো মজিদের মতো হোসেন মিয়াও কি বাগ্যান্বেষী, সচ্ছল, সফল। বলো এটা একটু সবাই কমেন্ট করো, সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি আমি। সবাই সবাই দেখি, সবাই কে কে পারো দেখি। আমি তো প্রত্যেক ক্লাসে তোমাদেরকে কি করি? পুরস্কৃত করি। দেখি সবাই সবাই কমেন্ট করো, ভুল হোক সমস্যা নাই। বাগ্যান্বেষী, সচ্ছল, সফল, সবাই কমেন্ট করো আমার কলেজের ভাই বোনেরা, সবাই কমেন্ট করো। সবাই বাগ্যান্বেষী, সচ্ছল, সফল, বলো কোনটা হবে? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সবাই 6 এ বলছো, 6 গ বলছো, 2 ও 3। বাকিরা সবাই 6 এ, 6 সি, বাকিরা 6 সি। আফরিন জান্নাত 6 ডি, 6 ডি। বাগ্যান্বেষী, সচ্ছল, সফল। দেখো তারা তাদের যে অবস্থা ছিল ভাগ্যের জোরে, ভাগ্যে আছে বলেই তাদের এত খারাপ অবস্থার পরে কি তারা ধর্মকে পুঁজি করে এই অবস্থায় আসতে পারছে। সচ্ছল, এখন তো তারা সচ্ছল হয়ে গেছে। সফল, দুজনেই কি ধর্ম ব্যবসায় সফল ছিল, মজিদও ছিল, উদ্দীপকে হোসেন মিয়াও। তাহলে 1 2 ও 3 ডি নাম্বার হবে উত্তর, সঠিক উত্তর। ডি নাম্বার হবে সঠিক উত্তর। তারপর দেখো আকাশ মোহাম্মদনগরে গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়? বলো কি প্রতিষ্ঠা করতে চায়? এটা তো তোমাদের কতবার যে তোমাদের কি বলে কলেজে পরীক্ষা আসছে, তোমরা এই অনেকগুলা মডেল টেস্টে বা তোমাদের কি বলে প্রি টেস্ট পরীক্ষা কলেজে অনেকবার আসছে এটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের স্কুল। অনেকে সঠিক কমেন্ট করছো সাথে সাথে।
বাকিরা সবাই কমেন্ট করে দাও। 7 নাম্বার, 7 নাম্বার, সাথে আফরিন জান্নাত, গুড, সঠিক অ্যান্সার। এই তো বাকিরা সবাই, এই যে গুড, মেহরিনা রিমা, গুড, সঠিক অ্যান্সার দিয়েছো, গুড। মায়া, সঠিক অ্যান্সার। ফাইজাতুল, ফাইজা, সঠিক অ্যান্সার দিয়েছো, গুড। এই তো, তারপর কোহেলি শব্দের অর্থ কি? অনেকবার পড়াইছি আমার ক্লাসগুলো, যারা ফ্রি ফ্রি ক্লাসগুলো যখন করছো অনেকবার পড়ছি। কোহেলি শব্দের দিক কুয়াশা, চাদর, উত্তরীয়, সন্ন্যাস, মানে সন্ন্যাসী হতে আর কি, সমস্যা নাই। দেখি সবাই 8 নাম্বার, হ্যাঁ সেলিম মিয়া, সাথে ক, সঠিক অ্যান্সার দিয়েছো। জান্নাতুল ফেরদৌস, সঠিক অ্যান্সার দিয়েছিল। সানজিদা, সঠিক অ্যান্সার। খাদিজা, সঠিক অ্যান্সার দিয়েছিল। আচ্ছা, গুড। এই তো সবাই পারতেছো। আমার কলেজের ভাই বোনেরা, এই ক্লাসটা যেন 10K 10K স্টুডেন্ট দেখতে পারে, সবাই শেয়ার করে দাও, কৃপণতা রাখবা না। শেয়ার করতে মাত্র 5 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড লাগে। শেয়ার করে দাও, তারপরে সুন্দর করে নিশ্চিন্তে ক্লাসটা করো। কোহেলি শব্দ অর্থ কি বলো? তোমরা সবাই জানো। আতে ক, গুড। আতে ক, আতে ক, আতে এ, আতে বি, আতে এ, গুড। কুয়াশা, কোহেলি শব্দ অর্থ কি? কুয়াশা। তারপরে দেখো উদ্দীপক পরে 9 ও 10 এর প্রশ্ন উত্তর আমরা দিব। আচ্ছা দেখো, পাহাড়ি ডলের মতো নেমে এসে সমস্ত বাসায় অবাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায়, যে আবার নূর নদীন একদিন আসবে বাংলায়, আবার নূর নদীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। মানে এই যে ঐতিহাসিক একজন ব্যক্তি, নুরুল্লদিনের কথা মনে পড়ে যায়। নুরুল্লদিন, ঠিক আছে, আমাদের বাংলার একজন ঐতিহাসিক একজন মানুষ, যিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন কি সত্যের পথে এবং অধিকার আদায়ের জন্য। আবার নুরুল্লদিন একদিন আসবে বাংলায়, পংক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো দেখো, নবজাগরণ, সংগ্রামশীলতা, ইতিহাস মনস্কতা। দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার মূল ভাব কি ছিল? যে আমাদের যে ঐতিহাসিক গণ ছিল, ঐতিহাসিক গণ প্রত্যেকটা রাজা বাদশার কথা, ঐতিহাসিক মানুষের কথা তিনি ফুটে তুলেছেন। কাদের কাদের সাথে তুলনা করছেন তোমরা এগুলো জানো, ঠিক আছে? আচ্ছা, এই যে এর মধ্যে তাহলে ইতিহাস মনস্কতা অবশ্যই প্রকাশ পেয়েছে। তারপরে এই জায়গাও ঠিক নুরুল্লদিনের কথা মনে পড়তেছে, তাহলে নুরুল্লদিনও সংগ্রামের জন্য কাজ করেছে, এটাও মিলতেছে। কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় এবং উদ্দীপকে নুরুল্লদিনের কথা মনে পড়ে যায়। এই কবিতার এই যে অংশটুকু আছে এর মধ্যে নবজাগরণের গণ অভ্যুত্থানের, ঠিক আছে, মানুষের যে প্রতিবাদের স্ফুলিঙ্গতা, ঠিক আছে, এটা কি হয় নাই, ফুটে ওঠে নাই, নবজাগরণটা হয় নাই, ঠিক আছে। আমি কিংবদন্তির কথা বলছি, এর মধ্যে আমাদের ইতিহাস ঐতিহ্যের কথাই বেশি ফুটে ওঠেছে এবং বিখ্যাত ব্যক্তিদের কথা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? 2 ও 3। কি হবে? 2 ও 3। দেখি কে কে সঠিক অ্যান্সার করেছো, দেখি কে কে সঠিক অ্যান্সার করছো। 9 সি, মাহফুজা কেন 9 সি হবে বলো তো? 2 ও 3 হবে, 2 ও 3 হবে। 9 ডি কেন? 9 গ কেন ভাই? সঠিক অ্যান্সার দাও সবাই। নবজাগরণ হবে না এই জায়গায়। নবজাগরণে কামনা, আমি কিংবদন্তির কথা বলছি, এর মধ্যে নবজাগরণের কথা বলছে, আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা লালন করছে, ঠিক আছে। তাদের মতো হতে আমাদের বলছে, ঠিক আছে, ঐতিহাসিক মানুষদের কথা বলছে। আচ্ছা, এরপরে দেখো 10 নম্বরটা, উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিজের কোন চরণে? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, সে আজন্ম কৃতদাস থেকে যাবে, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। সবাই কমেন্ট করো, দেখি কে কে পারো। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবার কমেন্ট চাচ্ছি, সবার। তোমরা প্রায় 70-80 জন তোমরা কি করছো? প্রায় 70-80 জন তোমরা লাইভটা দেখতেছো। আমি 70টা শেয়ার, 70+ শেয়ার আমি কি আশা করতে পারি না? বলো। পেড বেচে এই ক্লাসই নেই, বিলিভ করো, পেড বেচে এই ক্লাসগুলোই নেই। একটা ক্লাসের কি করবে? বেসিক থেকে আলোচনা করবে, এমসিকিউ করাবে, সিকিউ দেখাই দিবে, শেষ। আমরা কি তা করতেছি না? কোনোদিন এমসিকিউ দেখাচ্ছি, কোনোদিন আমি সারমর্ম উঠাইয়া লিখে দিছি পর্যন্ত। পেড বেচে অত কষ্ট করি না। কেন কষ্ট করতেছি? তোমরা যেন ভালো একটা রেজাল্ট করো, তোমাদের গাইডলাইনটা যেন মনে হয় যে এডুকাস্টার্স আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে খারাপ করে নাই, কেন ব্যাড রিভিউ যেন না আসে। তাহলে দেখো, উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচে কোনটি? আমি আমার পূর্বপুরুষের কিংবদন্তি, আমি কিংবদন্তির কথা বলছি, এর মধ্যে কি পূর্বপুরুষদের, ঐতিহাসিক পূর্বপুরুষদের কথা বলছে। এই জায়গাও কি নুরুল্লদিনের কথা বলছে।
তাহলে এটাই হবে এ নাম্বার সঠিক অ্যান্সার। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। ক্লাসগুলো যদি বলো, আমি বলি, আমি আজকে সিরিয়াসলি বলি, যদি বলো যে আমার ক্লাসগুলো ভালো লাগে না, তোমরা এডুকাফটার্সের গ্রুপ পেজ বা যে কোনো জায়গায় তোমরা বলবা, রিভিউ দিবা যে শরীফুল স্যারের ক্লাস ভালো লাগে না, অন্য টিচাররা যেন নেয়। আমাদের কাছে টিচার আছে, বাংলার টিচার আছে, বাংলার আরো টিচার আছে, ঠিক আছে, তারা নিবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের যেন কি না হয়, তোমাদের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। তারপরে দেখো, এদেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? বয়স জটিলতা বোঝে না, এ বয়স দুর্নীতি করতে জানে না, এ বয়স শিক্ষার বয়স, এ বয়স সাহসী, দুর্বার, গতি সম্পন্ন ও কল্যাণব্রতী। বলো কোন দিকটা এই কি বলে 18 বছর বয়স এই কবিতায় ঠিক আছে সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে, চেয়েছেন যে এদেশের বুকে, ঠিক আছে, নেমে আসুক, 18 বুকে নেমে আসুক, কি কোনটা চেয়েছিলেন কবি? কবির প্রত্যাশা কি ছিল বলো দেখি। সবাই সবাই এত পেছনে কেন? 11 ডি, এই অসীম ঘোষ সঠিক অ্যান্সার, আফরিন সঠিক অ্যান্সার, বাকিরা সবার চাচ্ছি, আমি সবার চাচ্ছি। আমার না মাঝে মাঝে মনে চায়, বুঝছো, তোমরা তো বলবা স্যারে বাপ ধরে, ক্লাসে একটা দুইটা করে পরে বাপ ধরে শেয়ারের জন্য। কেন রে ভাই, এই যে বলছি যে এত গরমের মধ্যে ক্লাসগুলো নেই, আমরা তোমার কাছ থেকে শেয়ার আশা করতে পারি না? বলো, কষ্ট লাগে মাঝে মাঝে, শেয়ার আশা করতে পারি না? এই শেয়ারটা করতে, শেয়ারে ক্লিক বাটন করতে কতক্ষণ লাগে বলো তো? 1 সেকেন্ড লাগে। আমরা কিন্তু তোমাদের ভালোবাসার মধ্যে, আমরা আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো করি? বলো, যদি বলো যে আমরা একদম উন্মুক্ত, আমাদের কমেন্ট সেকশন, তোমরা কমেন্ট করো। তাহলে বলেছেন এ বয়স সাহসী, দুর্বার, গতি সম্পন্ন ও কল্যাণবতী। অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো, 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, এই মহান মন্ত্রের বাহন কোনটি? স্বার্থত্যাগ, আত্মত্যাগ, অর্থত্যাগ, বিলাসিতা ত্যাগ। বলো দেখি, সবাই কমেন্ট করো, সবাই 12 নম্বর, সবাই কমেন্ট, 12 নম্বর, সবাই 12 নম্বর কমেন্ট করো। স্বার্থত্যাগ, আত্মত্যাগ, অর্থত্যাগ, বিলাসিতা ত্যাগ। সবাই 12 নম্বর, 12 বি, গুড, অসীম গুড সঠিক অ্যান্সার। তারপর বাকিরা 12 নম্বর, এই যে আফরিন জান্নাতুল ফেরদৌস, গুড। আত্মত্যাগ, মহান মন্ত্রটা কি? মহান মন্ত্রের বাহনটা কি? আত্মত্যাগ। মনে রাখবা, এগুলো থেকে প্রশ্ন আসবে, যে বোর্ডারই হও না কেন, এগুলো ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল, একদম কবিতার লাইন। আমি গতকালকেও বলছি, যারা কবিতার লাইন ধরে ধরে পড়বা না, তারা এমসিকিউ ভালো করতে পারবা না, কোশ্চিন কালো সম্ভব না, ঠিক আছে। এই যে কবিতার লাইন থেকে একদম বলা ছিল, কেউ মরা, কেউ আধমরা, কেউ যদি বিপ্লবে ফেটে পড়ে। একদম কবিতার লাইন, কেউ মরা, কেউ আধমরা, কেউ যদি বিপ্লবে ফেটে পড়ে। এই একদম কবিতার লাইন থেকে বলছে। তাহলে 1, 2 ও 3 তিনটাই হবে, 1, 2 ও 3 তিনটাই হবে। তারপর দেখো, মীর জাফরের প্রকৃত নাম কি? এটা বলো দেখি, কে পারো। মীর জাফর খান, জাফর আলী খান, মীর জাফর আলী খা, মির্জা জাফর খান। অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এটা প্রিয় কলেজের ভাই বোনেরা, অনেক ইম্পর্টেন্ট, দেখি কে পারো। সবার কমেন্ট দেখতেছি আমি। এই 500 কমেন্ট করলে তোমাদের কোনো লস আছে? আমি বলছি যে আমার পথ, এই প্রবন্ধের মাধ্যমে এই কথাটা বারবার বলি, মিথ্যার মধ্যে দিয়ে তুমি সত্যকে চিনতে পারবে। তোমার ভুল হোক সমস্যা নাই, সত্যটা তুমি জেনে নিবা। এটা কি কেউ লজ্জা দিতেছি আমি? এই তুমি ভুল করলা কেন, তোমার হয়েছে? 14 সি বলছে একজন, মীর জাফর আলী খা সঠিক অ্যান্সার পেয়ে গেছি আমি। বাকিরা এই 14 বড় কেন হবে? সেলিম মিয়া ভাই, তুমি একটু ঠিক করে নাও, মির্জা জাফর খান না, ঠিক করে নাও একটু। 14 সি হবে মীর জাফর আলী খা। তারপর উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এটা বলেছেন ইসলামের নবী। তোমরা জানো এটা ইসলামের নবী বলেছেন কি? ইসলামের নবী এটা বলার পর তিনি আবার কি বলছেন? এটা গল্প বলা ছিল আমাদের। কি গল্প বলা ছিল? যে ওই যে একজন কাঠুরি যখন গিয়েছিল
দানের জন্য তখন কি করছে, একটা কুড়াল কিনে দিছে, তারপর বনে কাঠ কেটে নিজের জীবন জীবিকা নির্বাহ করছে এবং কিছুদিন পরে তার কি সচ্ছলতা ফিরে আসছিল। ঠিক আছে, মনে পড়তেছে তোমাদের এই গল্পের লাইনগুলো? উদ্দীপকটি পরে 16-17 নম্বর প্রশ্ন উত্তর দিব। আচ্ছা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, মনে পড়তেছে তোমাদের কবিতা? দানবের মতো চিৎকার করতে করতে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি কি বলছে। উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি। এখন রেইনকোট গল্প ভাবো, গ্রেনেড ছোড়া, গ্রেনেড ছোড়া অবশ্যই কথা আছে। মুক্তিযুদ্ধের সময় অবশ্যই মুক্তিযুদ্ধ, রেইনকোট মুক্তিযুদ্ধের আঙ্গিকে করছে। সালাম ও বরকত শহীদ হওয়া, সালাম ও বরকত শহীদ হয়েছে কোথায়? ভাষা আন্দোলনে। কোথায়? ভাষা আন্দোলনে। ভাষা ভাষা আন্দোলনে। ঠিক আছে, ভাষা আন্দোলনে না? তাহলে রেইনকোট গল্পে তো ভাষা আন্দোলনের কথা বলা নাই, মহান মুক্তিযুদ্ধের কথা বলা আছে। মুক্তিযুদ্ধের ঢাকার অবস্থা নিয়ে কি আঙ্গিকে লেখা ছিল। ঠিক আছে গল্পটা। তাহলে 1 ও 2 হচ্ছে, 3 নাম্বার হচ্ছে না। 1 ও 2 এ নাম্বার অ্যান্সার। দেখো বুঝতেছো কিনা, দেখো বুঝতেছো কিনা, দেখো বুঝতেছো কিনা। তারপর দেখো উদ্দীপকের কোন বিষয়টি রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? কোন বিষয়টিতে, উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? ক্র্যাকডাউন, রাতে ট্যাঙ্কের হুঙ্কার, মানুষ মানুষ মেরে ফেলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধ। উদ্দীপকে কি প্রকাশ পাইছিল? জলপাই রঙের ট্যাঙ্ক এসে শহর বুকে কি হয়েছিল? শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এসে গেছিল এবং মানুষকে নির্বিচারে হত্যা করছিল। তাহলে এই যে আমাদের বলছে উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পে কি এটা বলা ছিল? রেইনকোট ক্র্যাক ডাউন, রাতে ট্যাঙ্কের হুঙ্কার। তাহলে এটার সাথে মিলে যাচ্ছে, সঠিক অ্যান্সার হবে কি এ নাম্বার। তারপর মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি, বলো, মানবতা, দয়া, সেবা। মানবিক বৃত্তি, এই আব্দুর রহমান তুমি ভাইয়া কি করবা? 18 নাম্বার ABC এবার বলবা, 18 লিখবা, তারপর ABC সংক্ষেপে 18A। ঠিক আছে, একটা স্পেস দিকে 18A বা C এভাবে। তারপর তাহলে মানবতা, দয়া, সেবা, 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। দেখো মানবিক বৃত্তি বলতে, মানবিক বৃত্তি বলতে আমরা মানবতাকে বুঝি। কি কাকে বুঝি? মানবিক বৃত্তি বলতে মানবতাকে বুঝি। ঠিক আছে, দয়া হচ্ছে অন্য, দয়া হচ্ছে অন্য একটা বিষয়, দয়া হচ্ছে কি অন্য একটা বিষয়। আর মানবতার ভিতরে আছে কি সেবা, মানবতার ভিতরে আছে কি সেবা, মানবতার ভিতরে কি আছে সেবা। আর দয়া হচ্ছে কি মানুষকে করুণা করে, করুণা করে, করুণা করে মানুষ কি করে? সাহায্য করে। ওইটা মানবিক বৃত্তি নয়। তাহলে মানবতা আর সেবা। তাহলে 1 ও 3, 1 ও 3 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো তোমরা পারতেছো কিনা। 18D বলছো, এটা হয় নাই, যে বলছো মারিয়া যাবা। তারপরে ফাইজাতুল রিয়া সঠিক করে নাও, মানবতা, দয়া হবে না, মানবতা আর সেবা হবে। ঠিক আছে, আচ্ছা এরপর 1 ও 3 হবে। উদ্দীপকটি পরে 19-20। আচ্ছা ঠিক আছে, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আচ্ছা, উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? প্রতিবাদ, জাগরণ, চিন্তা, হিংসা বিদ্বেষপূর্ণ মনোভাব, সাম্যবাদ। বলো, এই যে গাই সাম্যের গান প্রতিদান কবিতার কোন ভাবটিকে তুলে ধরে? প্রতিবাদ, জাগরণ, চিন্তা, সাম্যবাদ, হিংসা বিদ্বেষপূর্ণ মনোভাব। সবাই দেখি, সবাই সবাই কমেন্ট করো। শেয়ার কি তোমরা করবা বলো তো? শেয়ার করলে এটা এতক্ষণে তোমার 2.5K ভিউ হয়ে যেত, 2.5K ভিউ হয়ে যেত, 4K ভিউ হয়ে যেত, 4K ভিউ হয়ে যেত শেয়ার করলে। তোমরা তোমরা চাও না তোমার সহপাঠীরা একসাথে, মানে কি বলে, একসাথে তোমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে একসাথে কি হয়ে যাও, এগিয়ে যাও। শেয়ার করলে তোমার এই ভাইয়ের ক্লাসটা সবাই দেখতে পারতো। সবাই শেয়ার করে দাও, কার্পণ্য বোধ করো না। যারা দেখতেছো সবাই শেয়ার করে দাও। যদি তোমার একটুও কি হয়, একটু যদি তোমার উপকারে আসে তাহলে শেয়ার করে দাও। সবাই কমেন্ট করে দেখি। 19D বলছো, সাম্যবাদ সঠিক অ্যান্সার পেয়ে গেছি আমি। 19D সাম্যবাদ। এই যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এখানে হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বৈষম্যকে দূরে ঠেলে দিয়ে সবার সাথে সাম্যের গান গেয়েছেন কবি, এবং প্রতিদান কবিতাও তিনি সাম্যের গান গেয়েছেন। এরপর আসো উদ্দীপক ও আলোচ্য কবিতায়। উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে কি দেখো? মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি অবহেলা,
মানুষের শ্রেষ্ঠত্ব, বলো মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি অবহেলা, মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষের প্রতি অবহেলা কি প্রকাশ পাইছে বলো তো? মানুষের প্রতি অবহেলা কি প্রকাশ পাইছে? পাই নাই। তোমরা এই যে বহুপদী যেই বহু নির্বাচনী গুলো থাকে, তোমরা চেষ্টা করবা যে কোনটা মিলে না, কোনটা যাচ্ছে না, কোনটা যাচ্ছে না, কোনটা যাচ্ছে সেটা তুমি কখনো করবা না। ঠিক আছে? বহুপদীতে দেখবা হয় তিনটা হবে, না হয় এক দুই হবে, না হয় দুই তিন হবে, হয় দুইটা হবে, একটা কিন্তু হয় না, মানে এটা খুব কমই হয়, হয়ই না বলে চললে। তাহলে হয় এক দুই, হয় দুই তিন, ঠিক আছে, বা এক ও তিন। আরেকটা হয় কি এক দুই ও তিন। তোমাকে পরীক্ষা করে মাঝে মাঝে সবগুলাই যে হবে তুমি হয়তো বুঝতে পারো না, তখন তুমি দেখবা বাদ দেওয়ার চিন্তা করবা যে কোনটা হয় না, কোনটা যাচ্ছে না। তাহলে একটা যদি তুমি করতে পারো তাহলে তুমি অপশনে দেখবা পরে কি আছে, যেহেতু একটা হচ্ছে না তার মানে এক এক দুই ও তিন হচ্ছে না, তাহলে যেটা হচ্ছে না তারপরে তুমি বলতে পারো যে এক ও দুই হবে, নইলে এক ও তিন হবে, নইলে দুই ও তিন হবে। ঠিক আছে? তুমি দেখবা বাদ দিবা, মানুষের প্রতি অবহেলা এই জায়গায় নাই, তাহলে এটা বাদ। তাহলে বলতে পারতেছি আমি এক ও তিন। দাও এই টেকনিকটা ভালো লাগছে কিনা। তারপরে শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি বলো? শিখর হিমাদ্রির বলো, বলো। শির নেহারি আমারি, ওই শিখর হিমাদ্রির বলো, যে ওই শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি বলো? হিমালয়ের শিখা, হিমালয়ের পাদদেশ, হিমালয়ের শীর্ষ চূড়া, হিমালয়ের বিস্তার। দেখি সবাই কমেন্ট করো। 21 21 21 নাম্বার সবাই কমেন্ট করো। 21 নাম্বার সবাই কমেন্ট করো। প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই এটা শেয়ার করে দাও, আমি অনেক খুশি হব। এবং মানে ওই যে বলো না, বুক ভরা গান, ভালোবাসা ভালোবাসা থাকবে তোমাদের জন্য, শুভকামনা থাকবে তোমার জন্য। শেয়ার করে দাও, সবাই উপকৃত হোক। এটা হচ্ছে হিমালয়ের শীর্ষ চূড়া। অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো। 21 21 গ, গুড। এই তো অনেকে পারছো। ফাইজাতুল, সেলিম মিয়া, আয়েশা খাতুন, রাজু, সবাই পারছো, গুড। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ বলো। আমি কিভাবে প্রথম কাব্যগ্রন্থ মনে রাখছি? বাংলা স্বরবর্ণে স্বর ও, ঠিক আছে, বাংলা বাংলা স্বরবর্ণে স্বর ও, স্বর ও সবার আগে, তার মানে কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কি? স্বর দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে দেখো স্বর বা স্বর নাই, স্বর নাই। ঠিক আছে? এটা মজার একটা কথা। এখন ধরো অগ্নিবীণা, বিশের বাসী, ঠিক আছে, এরকম অনেকগুলো দিতে পারতো, কিন্তু অগ্নিবীণাটা মনে রাখবা। ঠিক আছে? এই 22 কেন হবে সাম্যবাদী? বিদ্রোহী কবিতা সাম্যবাদী থেকে নিছে। অগ্নিবীণা, অগ্নিবীণা থেকে 22 বড় হবে, 22 ডি হবে। তারপর বাংলাদেশের জাতীয় কবি, এটা পারো তোমরা, কাজী নজরুল ইসলাম। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? দেখছো? তোমরা এটা লিখে রাখো যে আমার পথ থেকে এই যে যাদের কথা বলা ছিল, ঠিক আছে, তোমার এই কি বলে, এই সম্রাট আকবরের কথা, ঠিক আছে, যে তুগলক খাঁর কথা বলে দেয়, ঠিক আছে, পিতার কথা জিজ্ঞেস করলে, তারপর মহাত্মা গান্ধী, এগুলো থেকে প্রশ্ন আসবে তোমাদের। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, এটা কার কথা বলছে? মহাত্মা গান্ধীর কথা। কার কথা? মহাত্মা গান্ধীর কথা। 24 এ সঠিক অ্যান্সার, অসীম ঘোষ, গুড। এই তো, সবাই শেয়ার করে দাও তোমরা ক্লাসটা। কন্যার রূপ গুণের বর্ণনায় বিনোদতা বলেছিলেন, একদম লাইন থেকে আমি বলছি। কবিতা এবং গল্প যারা লাইন বাই লাইন পড়ো নাই, লাইন বাই লাইন যারা পড়ো নাই, যারা মার্কার দিয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলা যারা করো নাই, যে এটা কার উক্তি, এটা কে বলেছিল, ঠিক আছে, তারাই এমসিকিউ তে ধরা খাবা। ঠিক আছে? সুন্দর করে বলা ছিল যে মন্দ নহে খাঁটি সোনা বটে। বিনোদতা যখন তার অভিভাবক হিসেবে, অনুপমের অভিভাবক হিসেবে যখন মেয়ে দেখে আসছিল কল্যাণীকে, তখন ঈশা এই কমপ্লিমেন্টটাই করছিল যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে। আর এবং বলছিল যে আমরা যেটাকে বলবো চমৎকার, সেটা তিনি বলে যে ভালো, মানে এটা রূপ করতে বলছে, যে আমি যেটা মনে করবো চমৎকার, সেটা তিনি বলবে মানানসই। আচ্ছা, মানে বিনোদতা একটু কমই বলে। তাহলে হবে 1 ও 2, 1 ও 2। দক্ষ যোগ্য শব্দের অর্থ কি? এই অনেকবার পড়াইছি, এটা অনেকবার পড়াইছি। যখন ওই যে শম্ভুনাথ সেন, তিনি যখন ঠান্ডা মাথার মানুষ, তিনি যখন কি হয়েছিলেন, ভিতর থেকে গরম হয়ে গেছিলেন, যে যে
মানে আমি যাদের কাছে বিয়ে দিব, মানে যেই পরিবারের কাছে বিয়ে দিব, যার কাছে বিয়ে দিব, তারা যদি মনে করে যে আমি আমার মেয়েকে কি ভেজাল স্বর্ণ দিব বা তাদের কাছে আমি মিথ্যার আশ্রয় নিব, তাদের কাছে যাদের এই বিশ্বাস নাই, তাদের কাছে আমি আমার মেয়ে তুলে দিব না। তখনই কি হয়েছিল, সবাই বলা বলি করতেছিল মেয়ের বিয়ে আর হবে না। হিন্দুদের তো আবার একটা আছে, এই মেয়ের বিয়ে হবে না। সবার মধ্যে সবার মধ্যে কি হয়েছে, একটা হট্টগোল সৃষ্টি হয়েছিল। লেখক বলেছিল দক্ষ যজ্ঞ, আর এই শব্দের অর্থ কি, হট্টগোল। এটা তোমরা অনেকেই জানো। 26 26 26 গোর 26 খ সঠিক অ্যান্সার পেয়ে গেছি সেলিম মিয়া। বাকিরা, বিলাসীর আত্মহত্যার কারণ কি বলো? স্বামীর সুখ, ভালোবাসাকে জীবন্ত রাখা, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। বলো, বিলাসীর আত্মহত্যার কারণ ভালো করে বুঝবা। শুধু এই জায়গায় প্রেক্ষাপট আসছে বিলাসীর আত্মহত্যার কারণ, এর আগের প্রেক্ষাপট সব বাদ। ঠিক আছে, স্বামীর সুখ তো অবশ্যই হবে। তারপরে বলো 2 ও 3 এর মধ্যে কোনটা হবে, নাকি 3টাই হবে, নাকি কোনোটা বাদ যাবে? ভালোবাসাকে জীবন্ত রাখা। ঠিক আছে, বিলাসী কিন্তু ভালোবাসাকে জীবন্ত রাখার জন্যই বা প্রমাণ করে রাখার জন্যই কি করেছিলেন, এই পথ বেছে নিয়েছিলেন, আত্মহত্যা করেছিলেন। নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, দেখি 27 বলছো, 27 বলছো 1 ও 3, ভালোবাসাকে জীবন্ত রাখা। এই সবাই 27 কি বলতেছো? সি, 1 ও 3, ভালোবাসাকে জীবন্ত রাখা। এটা কি হবে? 27 বড়, 27 বড় গো, 1 2 ও 3, 27 বি 2 ও 3। স্বামীর সুখ আর ভালোবাসাকে জীবন্ত রাখা, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা তাদেরকে কি করছিল, মানে বিয়ে করতে, সংসার জীবনে তারা সফল হতে বাধাগ্রস্ত করেছিল। কিন্তু আত্মহত্যা করেছিল স্বামীর সুখের জন্য আর ভালোবাসাকে জীবন্ত রাখার জন্য, ভালোবাসাকে প্রমাণ করার জন্য। কিন্তু নিষ্ঠুর সমাজ ব্যবস্থা তার কি আত্মহত্যার কারণ না, তার তো স্বামীর সুখে সে মারা গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর উদ্দীপকটি পড়ে 28 ও 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদায় ভূষিত করেছে। উদ্দীপকে 52 দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ ঘটেছে বলো? কর্মনিষ্ঠা, আত্মত্যাগ, দেশপ্রেম, বিদ্যানুরাগ। সবাই কমেন্ট করো, সবাই। তোমরা শেয়ার করতে কেন কার্পণ্য বোধ করছো বলো তো, বলো কেন কার্পণ্য বোধ করতেছো? সবাই শেয়ার করে দাও ক্লাসটা, আমি অনেক খুশি হয়ে যাব এবং কৃতজ্ঞ থাকবো। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। যদি একটু উপকৃত হয়ে থাকো, একটু কোনো একটা বিষয় শিখে থাকো, প্রতিদান স্বরূপ ক্লাসটা শেয়ার করে দাও বা এই ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে দেখো উদ্দীপকে দেখো, ভাষা আন্দোলনে বাঙালি আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদায় ভূষিত করেছে। এর মধ্যে কি আছে? আমাদের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ আরো অনেকের কি আছে, আত্মত্যাগের কি আছে, আত্মত্যাগের চেতনা আছে, আত্মত্যাগের কি আছে, বিষয় জড়িত আছে। তারপর 52 দিনগুলো, এই গল্পেও কি আমাদের ভাষা শহীদদের কি আছে, আত্মত্যাগের কথা আছে। তাহলে হবে এটা কি, আত্মত্যাগ। কোন চেতনা প্রকাশ করেছে? আত্মত্যাগের। এই তো অনেকে পারছো। 28 বি, বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছে কি কি বলো? জাতীয়তাবাদের চেতনা, পাকিস্তানিদের প্রতি ঘৃণা, আপন সংস্কৃতির প্রতি অবহেলা। নো, নেভার। বাঙালি কখনো আপন সংস্কৃতির উপর অবহেলা কখনো করে নাই, আজকে পর্যন্তও না। এবার আমি দেখছি যে সুষ্ঠু সংস্কৃতি মনাস্বরূপ আমাদের এই যারা হুজুর আছে, ঠিক আছে, মৌলবী সম্প্রদায়, তারাও এবার কি করছে, পয়লা বৈশাখ উদযাপন করছে। অন্যান্য বছর আমরা দেখতাম না। তারাও সুষ্ঠু সংস্কৃতির মাধ্যমে আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি পয়লা বৈশাখ। ঠিক আছে, সম্রাট আকবর থেকে এটা হয়ে আসছে, সেই পয়লা বৈশাখ এবার করছে। মানে তার মানে বাঙালি কখনো সংস্কৃতির প্রতি অবহেলা করে নাই। তাহলে আপন সংস্কৃতির প্রতি অবহেলা এটা হবে না যেহেতু, তাহলে 1 ও 2 হবে সঠিক অ্যান্সার। পাকিস্তানিদের প্রতি ঘৃণা, জাতীয়তাবাদের চেতনা। গুড। বি হবে কেন ভাই? এ হবে দুঃখ আমার আত্মার আত্মীয়। শেয়ার করলে সবাই ব্রিলিয়ান্ট বলবেন, যে বই পড়ে না, অনলাইনে ক্লাস করে। আচ্ছা, শোনো আমি বলি, শেয়ার করার বিষয়টা কেন বলি, যে আমরা যেহেতু এই জায়গায় সবকিছু, এই যে শেয়ার কথাটা আমি এই জন্য বলি, যেহেতু আমরা সবকিছু এই জায়গায় তোমাদের বিনামূল্যে করতেছি, আমাদের কষ্ট বাদ। ঠিক আছে, আমরা যেটা বলছি এর কোনো মানে পারিশ্রমিক হয় না। শিক্ষকতা পেশায় কোনো পারিশ্রমিক হয় না। শিক্ষকতা পেশায় হয় কি, শিক্ষকতা বয়সে হয় কি, যে তোমার হাদিয়া হয়। হাদিয়া কি হয়?
হাদিয়া এখন বলতে ঘুরিয়ে ফিরে একই কথা, এটা হয় সম্মাননা। কি হয়? সম্মাননা, সম্মানী। ঠিক আছে, আর আমরা এখন তোমাদের কাছে সম্মান হিসেবে কি চাচ্ছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। যখন আমাদের সুযোগ হবে শরীফ স্যারকে বাংলার জন্য চিনবে 2 4 10 জন, তখন আমরা ইনকাম করব, তখন তোমাদেরকে ভালো কিছু দিয়ে তারপর ইনকাম করব। এখন তোমাদের কাছে আমি শেয়ার কমেন্ট লাইক কমেন্ট চাচ্ছি। এরপরে দেখো, কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে। এটা তোমরা অনেকে জানো, আমি আমার ক্লাসে পড়াইছি। সালতি, গাবি, তরকারি, ছাগল। বলো সবাই, সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো। 30 নাম্বার সবাই কমেন্ট করো, এটা সবাই পারার কথা। কি বিক্রি করে মাসি পিসি তার যোগুকে যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে, বলো। 30 নাম্বার সবাই কমেন্ট করো। 30 সবাই। আয়েশা আক্তার, শেয়ার করলে ওরা কি হয় না, জয়েন হয় না। কোনো সমস্যা নাই প্রিয় বোন আমার, তুমি তোমার জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব তুমি পালন করছো। ঠিক আছে, আমার আর এরপর আর কোনো ইয়ে নাই। তুমি শেয়ার করেছো, ওটা আমাকে শেয়ার দেখাবে, এবং সে যে দেখেছে আমাকে ভিউ দেখাবে। ঠিক আছে, আজকে ক্লাস করে নাই, আগামীকাল সে ক্লাস করবে যে না, আমার এডুকাফটার্স একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ার নামে একটা ইয়ে থেকে বারবার প্রতিদিন আমার বান্ধবী, আমার বন্ধু আমাকে কি দেয়, লিঙ্ক পাঠায়। ঠিক আছে, আমাকে শেয়ার করে লিঙ্ক পাঠায়, দেখি একদিন ঢুকে। ঠিক আছে, হয়তো একটা সময় ভালো লাগবে। এই তরকারি হবে না, মুসলমান মারুফা, তরকারি হবে না, ছাগল বিক্রি করে, ছাগল বিক্রি করে, ছাগল বিক্রি করে, 2 নাম্বার হবে। এরপর আসো কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডের প্রশ্নে আসো। কুমিল্লা বোর্ডের, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ের সূর্য কি ধারণ করা বোঝানো হয়েছে? আলো, উত্তাপ, শক্তি, সামর্থ্য। সবাই, সবাই কমেন্ট করো, সবাই। আমি সবার কমেন্ট চাচ্ছি, সবার কমেন্ট চাচ্ছি, সবার সবার কমেন্ট চাচ্ছি, সবাই বলো। আলো, উত্তাপ, শক্তি, সামর্থ্য। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে, দেখো সূর্যকে, সূর্য একটা কি আমাদের মানে লাইটের পাওয়ার হাউস, অনেক বড় শক্তির একটা উৎস। ঠিক আছে, যে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে, হৃদয়েও কি শক্তি ধারণের কথা বলছে। কি হবে? শক্তি। অনেকে সঠিক অ্যান্সার করছো, অনেকে ভুল করছো, ঠিক করে নাও। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি বাকিরা। সবাই কমেন্ট করে, ভুল হোক সমস্যা নাই, ভুল হলে তুমি শিখতে পারবা। তারপরে আসো, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? লালসাল উপন্যাসে এই উক্তিটি খেলোয়াড় কে? বলো তো দেখি, দেখি কে পারো। এই খেলোয়াড় কে বলো? আওয়ালপুরের পীর আক্কাস, তাহের তাহের কাদেরের বাপ, তারপরে খালেক ব্যাপারী। সবাই কমেন্ট করো দেখি, সবাই কমেন্ট করো, সবাই। আমি শেয়ারের কথাটা কেন বলি, শেয়ার যদি তুমি করে দাও, তোমার সহপাঠী সবাই উপকৃত হচ্ছে। ঠিক আছে, পরশ্রী কাতর কখনো হবে না, উদার মন মানসিকতার হবা, সবাই যেন উপকৃত হয়। একসাথে অনেক কিছু তুমি জয় করতে পারবা, আর একা তুমি শূন্য, 10 জনে মিলে তুমি মহাশক্তি। ঠিক আছে, আচ্ছা এই তো সবাই সবাই 2SC সঠিক অ্যান্সার দিয়েছো। তাহমিনা, সেলিম মিয়া 2 কেন ক হবে ভাইয়া বলো তো? আওয়ালপুরের পীর কেন হবে? সঠিক অ্যান্সার 2SC। ফাইজা চৌধুরী সঠিক অ্যান্সার করেছে। আয়েশা সঠিক অ্যান্সার করেছে। লিনা, যারা আবার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এরপরে দেখো, উদ্দীপক করে 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দিব। খরস্রোতা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল এক কিশোর, তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন। লোকটা নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে। ছেলেটি কোনো কথা না বলে চলে গেল। উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতিদান কবিতার সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক? পরোপকার, কৃতজ্ঞতাবোধ, ক্ষুদ্র স্বার্থে জীবনের ঝুঁকি গ্রহণে। বলো প্রতিদানের মধ্যে কি বলছে, বলো তো প্রতিদানে কি বলছে? প্রতিদানে শুধু কবি শুধু কি, যে তার অনিষ্ট করতে চায়, যে তার খারাপ চায়, তাকে কি বিষে ভরা বান কটু কথা শুনিয়ে দিবে, সে তাকে কি গান শোনাইবে, সে তার উপকার করবে। ঠিক আছে, সবসময় সে মানুষের কল্যাণ সাধন করে। তাহলে এই জায়গাও কি একটা পরোপকারের ভাব, উদ্দীপকে কি পরোপকারের ভাব প্রকাশ পাইছে, পরের কল্যাণ সাধন পরোপকারের কথা পাইছে। কৃতজ্ঞতা বোধ হবে না, জীবনের ঝুঁকি গ্রহণ হবে না, ক্ষুদ্র স্বার্থ হবে না। তাহলে কবিতার প্রাসঙ্গিক দিকটি পরোপকার। আগে মূল ভাবটা বুঝবা। গুড, দুঃখ বার্তার্থীয় ফাইজা চৌধুরী
ফারদিন সঠিক অ্যান্সার করছে। অসীম ঘোষ, গুড। অসীম, তারপরে পাপিয়া, আফরিন, গুড। বাবার রাজকন্যা, বাবার রাজকন্যা, এটা ঠিক করে নাও। তারপর উদ্দীপক ও প্রতিদান কবিতার মিল কোন বিবেচনায় যথার্থ? মূল ভাব, শৈলীতে, ঘটনায়, উদাহরণে, বলো কোথায়? উদ্দীপক ও প্রতিদান কবিতার মিল কোন বিবেচনায় যথার্থ? মূল ভাব, শৈলীতে, ঘটনায়, উদাহরণে। দেখো, প্রতিদান কবিতার পুরো মূল ভাবটাই ছিল কি? পরোপকার। কি? পরের জন্য উপকার। যে তোমার যত খারাপ চাক তুমি তার জন্য উপকার করো, তাহলেই কি তুমি একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে পুরো পৃথিবীকে, রাষ্ট্র প্লাস পুরো পৃথিবীকে তুমি কি করতে পারবা? কল্যাণকর হিসেবে, পৃথিবী হিসেবে গঠন করতে পারবা। ঠিক আছে? যে তোমার যতই কষ্ট করুক, তোমার অমঙ্গল কামনা করুক, তুমি কারো কোনো অমঙ্গল চাইবা না। তাহলে মূল ভাবের সাথে কি যথার্থ। এরপরে আসো, আমি শ্যামের হাতের বাঁশি, ভালো করে দেখো, আমি শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতার এই পংক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? আমি শ্যামের হাতের বাঁশরি, প্রেমিক, বিদ্রোহী, কঠোর, কোমল, বলো। ওই যে রণতুর্যের কথা বলে নাই, প্রেম আর দুহ, এর মধ্যে কি আছে? প্রেম। এর মধ্যে কি আছে? প্রেম। আর রণতুর্য যদি থাকতো এই লাইনের ভিতরে, তাহলে কি হতো? দ্রুহ প্রকাশ পাইতো, রণতুর্য। ঠিক আছে? যুদ্ধাস্ত্র। তাহলে এই জায়গায় কি আছে? প্রেমিক। কি? আমি শ্যামের হাতের বাঁশরি, প্রেমিক। মুস্কি মুস্কি হাসি দেও, সবাই মুস্কি মুস্কি হাসি দেয়। প্রেম ভালোবাসার কথা আসলে, হ্যাঁ, সব শেষ, সব সব শেষ, সব কনসেন্ট্রেশন আইসা পড়ে। এই যে এখন কেউ কেউ হাসি এমন দিতেছে, স্যারে আবার এগুলো কেন বলে? ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? বলো। আমাদের চেতনারই রং। মনে আছে কবিতার লাইন? আমাদের চেতনারই রং, চেতনারই রং। তারপরে দেখো, অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছিলেন? মায়ের আদেশ, মায়ের অনুরোধ, নারী শিক্ষায় ব্রত, দেশ সেবায় আত্মনিয়োগ, বলো। অপরিচিতা গল্পে সবাই, এই তোমরা কি শেয়ার করতেছো না কেন? 50+ শেয়ার হইতো, 50+ শেয়ার হইতো। সবাই একটু সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই কমেন্ট করো, কমেন্ট করো। মায়ের আদেশ, মায়ের অনুরোধ, নারী শিক্ষার ব্রত, দেশ সেবায় নিয়োগ, বলো কোনটা হবে? বলো। দেশ সেবায় আত্মনিয়োগ, দেশ সেবায় আত্মনিয়োগ। ঠিক আছে? অপরিচিত গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা কি কেন কেন করেছিলেন? দেশ সেবায় নিয়োগ। এবং এই দেশ সেবা নিয়োগের মধ্যে তিনি আরেকটা কি করেছিলেন? আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে কি? নারী শিক্ষার ব্রত। ঠিক আছে? মূলত মৌলিক বিষয়টা কি ছিল? দেশ সেবায় নিয়োগ, আত্মনিয়োগ। বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? কেন্দ্রীয় চরিত্র, বিষয়বস্তু, পটভূমি, সমাজ ব্যবস্থা, বলো। দেখি দেখি, সবাই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই। তোমাদের সুযোগ দেই কেন বলো? আমি তোমাদের কেন সুযোগ দেই? তোমরা ভুল করলেও, এই যে তোমাদের কমেন্ট পরে পরে বলি যে কে ভুল করছো, আমি তোমাদের ভুল বলে দিতেছি। অসীম ঘোষ, বাকিরা বাকিরা, আটেক, কেন্দ্রীয় চরিত্র, ফাইজা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, সঠিক অ্যান্সার। এই যে কি বলে, মাহফুজা, পাপিয়া, ওরা তোমরা ঠিক করো। ওইটা 7 নম্বরে ছিল। ফারদিন আহমেদ, সঠিক অ্যান্সার। মায়া, সঠিক অ্যান্সার। অনেকে সঠিক অ্যান্সার করছো। কেন্দ্রীয় চরিত্র, গোট। 18 বছর বয়সে বাঁচে শূন্যস্থানে কি হবে? বলো। শপথের কোলাহলে, লক্ষ দীর্ঘশ্বাসে, দুর্যোগ আর ঝড়ে, অসহ্য যন্ত্রণায়, বলো। একদম লাইন, একদম কি কবিতার লাইন থেকে, একদম কোথা থেকে আসছে? কবিতার লাইন থেকে আসছে। ঠিক আছে? কবিতার লাইন থেকে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। শপথের কোলাহলে, লক্ষ দীর্ঘশ্বাসে, দুর্যোগ আর ঝড়ে, অসহ্য যন্ত্রণায়, সবাই সবাই সবাই। সবাই কমেন্ট করো। নয়ে নয়ে এ বলছো, কেউ শুরু বলছো। এই যে দুর্যোগ আর ঝড়ে, সি হবে অ্যান্সার। যারা এ বলছো তারা ঠিক করে না। শপথের কোলাহলে, এই যে লিনা সঠিক অ্যান্সার দিয়েছে। অসীম ঘোষ সঠিক অ্যান্সার করছো। দীপঙ্কর, আমি বলছি দুঃখ আমার আপনারা দিও, পিছনে পড়ে গিয়েছি, সমস্যা নাই, এখন থেকে করো, আরো একটা বোর্ড আছে। তারপরে দেখো, সোনার তরী কবিতায় সোনার দান বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টি সম্ভার, মূল্যবান সম্পদ, মহাকাল,
রাশি রাশি দান। এটা তোমরা যদি না পারো, আমার ক্লাস যারা করছো, ঠিক আছে, তারা সত্যি কি পিটুনি পানা। ঠিক আছে, সবাই বলো, সোনার দান কি ছিল? তার সৃষ্ট কর্ম। সোনার দান ছিল কি? সৃষ্ট কর্ম। ঠিক আছে, তাহলে সৃষ্ট কর্ম যেহেতু বলছে, দেখো কোনটা মিলে? সৃষ্টির সম্ভারের সাথে মিলে। মূল্যবান সম্পদ অবশ্যই, কিন্তু কি সৃষ্ট কর্মের সাথে, সৃষ্টির সম্ভারের সাথে মিলে। তারপর মাসি পিসি গল্পে এটা আলহাদি বানা হবে। আলহাদির বাপ কি রোগে মারা যায়? টাইফয়েড, ম্যালেরিয়া, কলেরা, বসন্ত। এটা অনেকে জানো। এইটা অনেক কমন। অনেক সময় এগুলা থেকেই প্রশ্ন আসে। এগুলা থেকে কি আসে? প্রশ্ন আসে। এগুলা থেকেই প্রশ্ন আসে। এই কোন রোগ, কোন এলাকার নাম, কোন চরিত্র, এগুলা থেকেই বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, এটাকে দেখি কে কে পারছো। 11 নম্বর, 11 নম্বর। যারা এখন ক্লাসে যুক্ত হয়েছো শেয়ার করে দাও, ভাইয়ের ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দাও। আচ্ছা, এই যে অনেকেই পারছো 10-এ 11 নম্বর সি হবে। 11 নম্বর সি, যে মাহফুজা সবাই ক্যান্সার করেছো, ফাইজা, মান্নান, গুড, কলেরা রোগে। তারপরে দাও, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায়? মা। ভালোবাসা দিলে কে মরে যায়? মা। আমি এটা খ নম্বরের জন্য আমি এটা কি করেছিলাম? এই কথাটা লিখে দিয়েছিলাম যে খ নম্বরের জন্য, যে ভালোবাসা দিলে মা মরে যায়। এটার মাধ্যমে কি বুঝে চেয়েছি? যদি তুমি তোমার সংসারের ভালোবাসায়, সংসারের মধ্যেই আবদ্ধ থাকো, এই সংসারের গণ্ডিতেই থাকো, মা মানে মাতৃভূমি, দেশ মাতৃকার কথা মানুষ ভুলে যায়, শুধু সংসারের দিকে তাকায়, বৃহৎ স্বার্থে দেশের কল্যাণে কাজ করে, শুধু পরিবার নিয়ে থাকে, পরিবারের গণ্ডির মধ্যে থাকে। তাহলে ভালোবাসা দিলে কে মরে যায়? মা মরে যায়। ঠিক আছে, এই তো পারছো 12-এ। অনেকে সঠিক আনসার করছো। যারা ক্লাসটা দেখেছিল আমার, সবার পারার কথা। তারপরে দেখি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকে মোরা রেইনকোট গল্পে, এই যে মোরা, ঠিক আছে, মোরা মানে আমরা, রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়? দেখো, প্রফেসর আকবর, সাজিদ ও মিন্টু, আফাজ আহমদ ও নুরুল হুদা, মিন্টু, নুরুল হুদা, প্রফেসর আকবর, সাজিদ ও ইসাক। দেখি এটা সবাই বলো। একটু একটু জটিল, কিন্তু তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই পারবা। ঠিক আছে, অবশ্যই পারবা। সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, সবার কাছ থেকে, সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, সবার কাছ থেকে। হ্যাঁ, 13 নম্বর সি বলছো। 13 নম্বর সি, মিন্টু, নুরুল হুদা, সঠিক অ্যান্সার পেয়ে গেছি। গুড। দিলয় তালুকদার, গুড। ফারদিন, গুড, সঠিক অ্যান্সার, অসংখ্য ধন্যবাদ। ফাইজা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। তারপরে আসো, উদ্দীপকের বাবানু সঙ্গ, মানে এই বাবানুর যে বিষয়টা আছে, সেটা রেইনকোট গল্পের কোন দিকটি প্রতিফলিত করে? নির্বিচার গণহত্যা, গেরিলা আক্রমণ, সাহস ও দেশপ্রেম। তারপরে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলো। নির্বিচার গণহত্যা, গেরিলা আক্রমণ, সাহস ও দেশপ্রেম, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস কোনটা বলো? সবাই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ভাইয়ার ক্লাসটা শেয়ার করলে তোমাদের ক্ষতি হবে? আমি তো জানি না যে তোমাদের শেয়ার করলে ফেসবুক থেকে কি তোমাদের বিকাশ থেকে টাকা কেটে নেয়। আর একটু বলো তো, বলো। তোমরা জানতেও পারবে না যে একটা না 1 ঘন্টা কথা বলা কতটা কষ্টের। একদিন একটু বলে দেখো। তোমাদের তো মনে হয় যে সামনে কেউ নাই, সামনে কেউ নাই, কেউ থাকে না, শুধু খালি একটা ক্যামেরা দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায় আমাদের ক্লাস নিতে হয়। মানে কিরকম একটা নিরামিষ একটা ভাব আসে। ঠিক আছে, আমাদের ক্লাসরুমে গেলে তো 2-4 জন 10 জনের দিকে তাকায় ক্লাস নিতে পারি, অডিয়েন্স থাকে, স্টুডেন্ট থাকে। ঠিক আছে, কিন্তু তোমরা এই বিষয়গুলো বুঝো না, তোমরা শেয়ার করতে চাও না, কমেন্ট করে জানতে চাও না। সাহস ও দেশপ্রেম, গুড, সঠিক অ্যান্সার দিয়েছে অনেকেই। দুঃখ আমার আত্মার আত্মীয়, সঠিক অ্যান্সার। বাকিরা সঠিক অ্যান্সার করেছো। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আর বলেছিলাম যে যার ভেতরে মিথ্যা, যার ভিতরে মিথ্যা তার সবকিছুই মিথ্যা, যার অন্তরে মিথ্যা তার সবকিছুই মিথ্যা। আচ্ছা, এরপর তাহলে বলছে যে এই যে কথাটা, আমার পর প্রবন্ধের এই উক্তিটিকে বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? আত্মনির্ভরতা, বাইরের গোলামি। দেখো, বাইরের গোলামি, আত্মনির্ভরতা, নিষ্ক্রিয়তা, দুর্বলতা, পরাধীনতা। বলো দেখি,
সবাই কমেন্ট করো। 15 নম্বর, 15 নম্বর, সবাই খুব দ্রুত। দিলয় তালুকদার, মানে আমার বিগ ফ্যান হয়ে গেছে, বিগ ফ্যান হয়ে গেছে, বিগ ফ্যান। ঠিক আছে, বিগ ফ্যান হয়ে গেছে। আর বাকিরা কি করছো? বাকিরা কি করছো? তীর মেরে দিছো। বাকিরা কি করছো? তীর মেরে দিছো। শেয়ার করো নাই যারা, যারা শেয়ার করছো না তারা তীর মেরে দিছো। আর যারা, আর যারা কি করছো? শেয়ার করে দিছো। আর যারা শেয়ার করে দিছো তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। আচ্ছা, এরপরে দেখো, এটা বলো আত্মনির্ভরতা, নিষ্ক্রিয়তা, দুর্বলতা। সবাই কমেন্ট করো, সবাই, সবাই কমেন্ট করো। এটা তো বুঝেই যাচ্ছে যে বাইরে গোলামি করে। গোলামি কখন করে মানুষ? অন্যের গোলামি করে, অন্যের পা চাটে, ঠিক আছে, চাটুকারিতা করে কখন? যখন মানুষ পরাধীনতার মধ্যে থাকে, ঠিক আছে, পরাবলম্বন করে তখন। গুড। এরপরে 16 17 নম্বর প্রশ্ন উত্তর দিব, দেখি। মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে উঠছে 5 গুণে সে বড়। হাই রে ললিতা। ঠিক আছে, আমাদের মেয়েদের বাবারা কি করে? টাকার জন্য তার 18+ মেয়েকে 35+ ছেলের কাছে উঠাই দেয়। ঠিক আছে, এটাই আমাদের সমাজ ব্যবস্থা এখন সবচেয়ে বেশি চলতেছে। এটা ছেলেদের পক্ষে কথা হলেও এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই যেটাই বলছে, মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে উঠছে 5 গুণে সে বড়। মানে কি? ঘাটের মরা। আবার মেয়ের আমার উপর কি রাগ করো না, কিন্তু বাস্তবতা দেখো, তোমার বান্ধবী কার সাথে বিয়ে হয়েছে? তোমার বান্ধবীর বয়স ইন্টার পাশও করে নাই, বিয়ে হয়েছে কি জব করে ভালো একটা সরকারি বেসরকারি যাই হোক 30+। ঠিক আছে, তারপরে দেখো, উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ? মেয়েরা মনে হয় ফুলতাছে। কারণ কি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ, বড় বিবির প্রতি তার তেমন মায়া মহব্বত নেই, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুটে ওঠে, লজ্জায় নিয়মান নতুন বউয়ের আত্মসচেতন রক্তাবা তাতে নেই। বলো, উদ্দীপকের মূল ভাব নিচে কোন চরণে ফুটে ওঠে? সবাই, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই, সবাই কমেন্ট দেখতেছি। এই রাগ করো না, মেয়েরা রাগ করা যাবে না। এই যে হ্যাঁ বলছে, মেয়েরা অনেকে হ্যাঁ বলছে, তার মানে ওরা বাস্তবতা বুঝে। গুড, গুড। 16 নম্বর, 16 নম্বর, সবাই বলো। সবার কাছ থেকে চাচ্ছি আমি, সবার কাছ থেকে বলো। কারণ কি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ। দেখছো, মানে মেয়েরে দেখা মনে হয়েছে এটা কি সত্যি ওর স্বামী নাকি ওর বাপ। মানে অনেক সময় একদম কম বয়সী মেয়ের সাথে যখন তার জামাই থাকে তখন এরকমই মনে হয় যে এটা কি ওর সত্যি ওর বাপ নাকি ওর স্বামী। ঠিক আছে, আচ্ছা, কারণ কি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ। গুড। উদ্দীপক ও লালসাল উপন্যাসের উক্ত সাদৃশ্য সমাজ ব্যবস্থার যে দিকটি প্রকাশ করে, ভণ্ডামি ও প্রতারণা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, কুসংস্কার ও গোড়ামি, নিচের কোনটি সঠিক? বলো, কোনটি সঠিক? বলো, কোনটি সঠিক? বলো, সবাই বলো, সবাই বলো, সবাই বলো। শেয়ার করে দাও সবাই, আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, সবাই শেয়ার করে দাও। আচ্ছা, বন্যামী, প্রতারণা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, কুসংস্কার ও গোড়ামি, 1 ও 2, 1 ও 3, 2 ও 3। সবার কমেন্ট চাচ্ছি আমি, সবার, কেউ কমেন্ট ছাড়া থাকবে না। সবাই, সবাই, সবাই। এই তো 17C বলছো, 17C বলছো। গুড। 2 ও 3, গুড। 2 ও 3। কেন? কারণ এই জায়গায় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলছে, আর কুসংস্কার ও গোড়ামি, বন্ডামি, প্রতারণা না। এই জায়গায় পুরুষতান্ত্রিকের কথার জন্যই কি কুসংস্কার ও গোড়ামি কথা আসছে। ঠিক আছে, আর বন্ডামি প্রতারণা কেন বলবো না? কেউ বন্ডামি করে কারো মেয়ে বিয়ে করে আনতে পারে না। মেয়ের বাপ এত বোকা না, টাকা পয়সা দেখছে, বাড়ি ঘর জমি জমা আছে দেখছে, তারপরে দিছে বিয়ে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, কুসংস্কার ও গোড়ামি। এরপর দেখো, অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? পিতৃ আদেশ, লোকলজ্জা, ক্ষোভ, আত্মমর্যাদা। এটা তোমরা না পারলে তোমাদের অপরিচিতা গল্প পড়া বৃথা হয়েছে। কি হয়েছে? বৃথা হয়েছে। বলো, কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? তার নিজের ভিতরের যে
আত্মমর্যাদা সম্পন্ন একটা কি আছে, মনোভাব আছে, ঠিক আছে, সেইটার ইগুর জন্য আত্মমর্যাদার এই ইগুর জন্য সে আর পরবর্তীতে কি করে নাই, বিয়ে করে নাই, সে আর পরবর্তীতে বিয়ে বসে নাই। গুড। তারপর দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো জ্বরে কি বলো, বীরের রক্ত, একদম কবিতার লাইন থেকে। যারা কবিতার লাইন বাই লাইন পড়বা না, এমসিকিউ ভালো করতে পারবা না, কোশ্চিন কালো পারবা না, আমি বলে দিলাম, কবিতা থেকে তোমাদের 8 থেকে 10টা প্রশ্ন যদি থাকে, 8 থেকে 10টা যদি প্রশ্ন থাকে, কবিতার লাইন থেকে 5টা আসবে, কবিতার লাইন থেকে 5টা আসবে, যারা লাইন বাই লাইন পড়বা। বীরের রক্ত, মাতার অশ্রুজল, অবিনাশী বর্ণমালা, আনন্দের, একদম বড় আছে, অবিনত অবিনাশী বর্ণমালা, নক্ষত্রের মতো জ্বরে, ঠিক আছে, সালামের হাত থেকে, মনে আছে অবিনাশী বর্ণমালা। তারপরে আসো উদ্দীপক পর্ব 20 ও 21 প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, ভুলিতে পারি না আমি তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন, জানি না। দেখছো, কারো যদি মনে পড়ে, ঠিক আছে, কারো যদি মনে পড়ে পরীক্ষার পরে ফোন দিবা, এখন না, এখন পড়াশোনার সময়। উদ্দীপকে তারে, তাহার এই পরে মনে, কবিতার নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বাতাবি লেবু, আমের মুকুল, মাঘের সন্ন্যাসী, বসন্ত প্রকৃতি। বলো দেখি কে কে পারো। আমি দ্রুত কমেন্ট চাচ্ছি, ঠিক আছে, দ্রুত বলো। ভুলিতে পারি না তারে, তাহার পরে মনে কবিতায় কবি যখন শীতকাল চলে যাচ্ছিল, বসন্তের তো কোনো আগমনই তিনি নিজে গ্রহণ করে নাই, সাদরে গ্রহণ করে নাই, কারণ তার ভিতরে যে নিজের আপনজন হারানোর যে কাতরতা, সেটাকে তাকে কি করতেছিল, কুড়ে কুড়ে খাচ্ছিল। এজন্য বসন্তর আমেজ তার কাছে কোনো মনে কোনো কি প্রভাব সৃষ্টি করতে পারে না। যখন শীতকাল আসছিল, শীতের রুক্ষতা তার যে স্বামী হারানোর যে ব্যথা বেদনা তার সাথে মিলে গেছিল, তাই সে শীতকে বরণ করতে পারছিল। এখন বলছে ভুলিতে পারি না তারে, ভোলা যায় না কাকে? ওই যে শীতকালকে ভুলতে পারতেছে না, শীতকালের প্রতি তার মায়া, ঠিক আছে। তাহলে এই যে তারে, তাহার এই পরে মনে কবিতার নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? অবশ্যই কি মাঘের সন্ন্যাসী দ্বারা কাকে বোঝানো হয়েছিল? খ নম্বর প্রশ্ন পড়াইছিলাম যে মাঘের সন্ন্যাসী দ্বারা কাকে বলে বোঝানো হয়েছিল? শীতকালকে, শীতের রুক্ষতাকে। গুড গুড গুড। এই তো, তারপর দেখো, উদ্দীপক ও তাহারে পরে মনে কবিতার উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে স্মৃতিকাতরতা, উদাসীনতা, হারানোর বেদনা। অবশ্যই স্মৃতিকাতরতা আছে, উদাসীনতা দেখবো আছে কিনা, হারানোর বেদনা, অবশ্যই হারানোর বেদনা ছিল, উদাসীনতা। আচ্ছা বলো, উদাসীনতা, এই যে উদ্দীপক তো থাকতে হবে, উদ্দীপকের সাথে উদাসীনতা থাকতে হবে। ও তাহারে পরে মনে কবিতা উভয়ের ক্ষেত্রে প্রকাশিত হয়েছে কোনটা? বলো, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। সবাই উদাসীনতা উদ্দীপকে প্রকাশ পায় নাই, ঠিক আছে। আর উদাসীনতা তার স্বামীর বা তার প্রেমিকার জন্য হয় নাই, হয়েছিল কার উদাসীনতা? উদাসীনতা হয়েছে বসন্তের আমেজের প্রতি, বসন্তকে সাদরে গ্রহণ করতে পারে নাই, প্রকৃতির বসন্তের ঋতুরাজ বসন্তকে। আচ্ছা আচ্ছা, এখন দেখো তাহলে কি হবে, এটা 1 ও 3, 1 ও 3। আচ্ছা, এরপরে দেখো, মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত, এই যে উপরের হাত মানে কি? শ্রেষ্ঠ। উপরের হাত মানে কি? একদম লাইন থেকে আসছে, শ্রেষ্ঠ উপরের হাত কি? শ্রেষ্ঠ, দাতা, গ্রহিতা, মহৎ, প্রতিভা। বলো উপরের হাত কি? সবাই উপরে হাত কি? আমি এটা বলছিলাম যে আমি তো হাত ভালো করে হাত রাখতে পারবো না, মানে একটা বোঝানোর জন্য বলছি আর কি, বোঝানোর জন্য আমি বলতেছি খালি যে এই যে উপরে যে হাত যে দেয় সে হচ্ছে কি? উপরে হচ্ছে দাতা, আর যে নিচের হাত সে হচ্ছে কি? গ্রহিতা, ঠিক আছে। তাহলে যেহেতু বলছে উপরের হাত মানে কি? উপরের হাত মানে কি? দাতা। বুঝতে পারছো সবাই? বলো আমাকে। এরপরে আসো, অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের পেশা কি? যারা না পারবা, তোমাদের মানে ইন্টার লেভেল পড়াটাই তোমাদের বৃথা, এটা যারা না পারবা। অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের পেশা কি? যারা না পারবা, ইন্টার লেভেলে পড়াটাই কি? বৃথা, ঠিক আছে, পড়াটাই কি? বৃথা। শম্ভুনাথ সেনের পেশা কি বলো? এবং এবং এরই সাথে অনুপমের বাবার পেশা কি সেটাও বলো। এই দুইটাই কমেন্ট করো, অনুপমের বাবার পেশাও কি করো? কমেন্ট করো। অনুপমের বাবার কথা, অনুপমের বাবার পেশা,
বলো অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা সম্পূর্ণ শ্রেণীর পেশার সাথে বল ভাই, ব্যবসা, চিকিৎসা, ওকালতি, শিক্ষকতা সব, এবং এর সাথে কি করবা? অনুপমের বাবার পেশাও বলো। এই সম্পূর্ণ শ্রেণী কি ছিলেন? ডাক্তার ছিলেন। ডাক্তার কি কি বলে? ব্যবসা, চিকিৎসা, ওকালতি, শিক্ষক, তাহলে অবশ্যই চিকিৎসা বলবো। ঠিক আছে, ডাক্তার যেহেতু ছিল। তাহলে অনুপমের বাবারটা বলো। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো, সবাই, সবার কমেন্ট চাচ্ছি আমি, প্রিয় কলিজার ভাই বোনেরা। এটা তো পারছো, চিকিৎসা। এখন বলো অনুপমের বাবার পেশা কি ছিল? এই দুটো থেকে যে কোনো একটা আসবে। স্যারেরা পারে, এই 8 বছর আগে পড়ছে, ঠিক আছে, ওনারা বাংলা পড়ে না। আর যদি তোমরা না পারো, লজ্জা। এটা কি? সেম, সেম, বুঝছো? সেম, ভেরি সেম। বলো বলো, সবাই কমেন্ট করো, সবাই। ওকালতি, সেলিম মিয়া, গুড গুড, ফাইজা চৌধুরী, গুড। এই তো। আচ্ছা, এরপর আসি। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা, কারণ রেইনকোট গল্পে এগুলো বাঙালির জাতীয়তাবোধ জাগিয়ে রাখে অবশ্যই, দেশপ্রেমিক উজ্জীবিত রাখে অবশ্যই, যুদ্ধ জয়ে প্রেরণা যোগায় অবশ্যই। 1, 2 ও 3। তারপরে দেখো, বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এক কথা কে বলেছিলেন? ডেপুটি জেলার সিভিল সার্জন সুপারিনটেন্ডেন্ট মহিউদ্দিন। বলো কে বলছিলেন এটা? কে বলছিলেন বলো, সবাই কমেন্ট করো। ডেপুটি জেলার সিভিল সার্জন সুপারিনটেন্ডেন্ট মহিউদ্দিন, কে বলছিল এটা? বঙ্গবন্ধুর কাছ থেকে আশা করেছিল, বাংলাদেশ অনেক কিছু আশা করেছিল, এই কথাটা কে বলছিল 52 দিনগুলো? সিভিল সার্জন। কে বলছিল? সিভিল সার্জন। এরপরে প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান, কি সুন্দর একটা লাইন, আমার কাছে এটা খুব ভালো লাগে। এর পরিবর্তে কি দেন? ফুল মারলো বুক ভরা গান। কি? বুক ভরা গান কমন করছে? বুক ভরা গান অনেকবার আসছে, এগুলো বারবার আবার আসবে এগুলো। উদ্দীপকটি পরে 27, 28 নং শেষ করব। দেখো, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদ্ধে কিসে সম্বোধে সংগ্রামে। উদ্দীপকে ক্ষুদ্রমতি নরের সঙ্গে সিরাজউদ্দৌলা নগের কোন চরিত্র তুলনীয় বলছে? মির্জাফর, মিরন, ক্লাইভ, মোহাম্মদী বেগ। একটু ভাবো, এটা ভাইবা পরে অ্যান্সার করো, একটু ভাইবা পরে অ্যান্সার করো। হ্যাঁ, সবাই 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 কমেন্ট করো। আমি সবার কেন কমেন্ট চাচ্ছি? যেন তোমরা কমেন্ট করে ভুল হলেও যেন আবার সেটা সঠিক করে ফেলতে পারো এবং সেটা পরবর্তী কাজে লাগাতে পারো। 27 নাম্বার, 27 নাম্বার চাচ্ছি। এই 28 কে লিখছো রে? 28 তো যাই নাই। সিনেমাসে 52 দিনগুলো নাই, সমস্যা নাই, ওইটা শেষ করে ফেলছি। ছিল এটা কি বলে বোর্ড প্রশ্ন, এখন আসছে, সমস্যা নাই। মির্জাফর সুরাইয়া, মির্জাফর সাথে মিলে বলো। মোহাম্মদী বেগ কে ছিল? মোহাম্মদী বেগ কে ছিল বলো? মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ ছিল গুপ্তচর। সেই কি আমাদের সিরাজউদ্দৌলাকে একদম পিছন থেকে তোমার ছুরিকাঘাত করে সিরাজউদ্দৌলাকে মানে মৃত্যুর আগ পর্যন্ত কারণে ছুরিকাঘাত চালাইতেই ছিল। সেখানে আমাদের এই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছিল। মোহাম্মদী বেগের দেখো, ওই সময় ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদ্ধে কিসে সম্বোধের সংগ্রামে। মোহাম্মদী বেগের সাথে মিলে যায়। এই যে ফাইজা সঠিক অ্যান্সার দিয়েছো, তারপর মাহফুজা সঠিক অ্যান্সার দিয়েছো, গুড। উদ্দীপকে সিরাজউদ্দৌলা প্রতিফলিত দিক, সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা, অস্ত্রহীন সিরাজের উপর হামলা। বিশ্বাসঘাতক অবশ্যই হয়েছে, অস্ত্রহীন সিরাজের উপর হামলা অবশ্যই হয়েছে, সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধে আহ্বান, এটা কি হয়েছে বলো? সবাই কমেন্ট করো, সবাই। সশস্ত্র যুদ্ধে সিরাজের সঙ্গে যুদ্ধ আহ্বান, এটা তো এটা এর মধ্যে নাই। সিরাজের কথা, সশস্ত্র যুদ্ধে, সিরাজ তো সশস্ত্র যুদ্ধে কি করতে পারে নাই? প্রস্তুতি নিতেই পারে নাই। সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতক হয়েছে, অস্ত্রহীন সিরাজের উপর হামলা হয়েছে, তার মানে 1 ও 2। কত? 1 ও 2।
বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? মহাদেব, বিষ্ণু, পরশুরাম, বলরাম। এটা যদি না পারো আমি ভালো করে বুঝাইছিলাম যে নটরাজ কাকে বলছে, আমি সুন্দর করে বুঝাইছিলাম। কাকে বুঝাইছিলাম বলো? নটরাজ কে ছিল? হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা বলো, মহাদেবকে নটরাজের সাথে তুলনা, মহাদেবকে নটরাজের সাথে তুলনা করা হয়েছিল। তারপর বুঝে বলেছিল যে আমি মহাপ্রলয়, ঠিক আছে, আমি সাইক্লোন, আমি নটরাজ, ঠিক আছে, আমি ধ্বংস। তারপর আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, নবাব সিরাজের এই উক্তির কারণ কি বলো? এই উক্তির কারণ কি বলো? তিনি সবসময় সবসময় তিনি সময় মতো ব্যবস্থা নিতে পারেননি, তার ক্ষমাশীলতার নীতি বিপর্যয় ঘটিয়েছে, তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেননি, তিনি শত্রু মিত্র চিনতে ব্যর্থ হয়েছেন। তিনি আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সিরাজউদ্দৌলা যখন শেষাংশে যখন নাটকে বলেছিলেন এই উক্তিটি, কেন বলেছিলেন জানো? সব সব ধরনের প্রজাদের সামনে তার বলেছিলেন তিনি প্রজাদের নিরাপত্তা, বলছে যে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি করতে পারিনি, ঠিক আছে। তিনি নিজেকে নিয়ে ভাবেন নাই, সিরাজউদ্দৌলা এ টু জেড একজন দেশপ্রেমিক ছিলেন, ঠিক আছে। এবং ঐতিহাসিক এক এর মধ্যে কি বলে গ্রন্থের মধ্যে এরকম বলা ছিল যে সিরাজউদ্দৌলাকে যখন ইংরেজরা মারতে মারতে নদীর তীর দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, তখন এই আমাদের ওই সময় যতগুলা বাঙালি, এটা ধরো নদী, এই তীর দিয়ে মনে করো মানুষরা যাচ্ছিল, যতগুলা বাঙালি এই জায়গা থেকে চেয়ে চেয়ে দেখছিল, ঠিক আছে। যত মানুষ তীরে দেখে দেখতেছিল, তারা যদি এক একজনে কি করে, এক একটা ইটের কণা বা একটা যে কোনো একটা কণা নিয়ে যদি কি করতো, নিক্ষেপ করতো, সবগুলা চর্বিত ঘাসে নেই সব ধূলিসাৎ হয়ে যেত ইংরেজরা। এত সংখ্যক বাঙালি মানে ওই সময় মানুষ ছিল, প্রজা ছিল, তারা যদি এক একজনে সিরাজের পক্ষ নিয়ে যদি ইংরেজদেরকে আঘাত করত, সব মারা যাইতো। কিন্তু কি বিশ্বাসঘাতকতার জন্য সিরাজউদ্দৌলার কি পতন হয়েছিল। তাহলে এই কথা কখন বলছিল? আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, যখন তিনি প্রজাদের নিরাপত্তার কথা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তখন এই উক্তিটি করেছিলেন। আজকে এ পর্যন্তই, অন্য একটা ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।